আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে শুরুতেই জানিয়ে দিব ভারতের চূড়ান্ত সতর্কবার্তা, দূতাবাসের পরিবার প্রত্যাহার ও ইনক্লুসিভ জানিয়ে দিব নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বললেন প্রেস সচিব। থাকছে বিস্তারিত। জানাবো গণতন্ত্র নয় নির্বাচনে নাটক, বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট। সর্বশেষ জানাবো ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে অনুরোধ রেজা পাহলভির। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে কাঁপছে ঢাকার মসনদ, কি বার্তা আসছে দিল্লি থেকে? দিল্লির প্রেস ক্লাবে বিশ্ব মিডিয়ার মুখোমুখি শেখ হাসিনা। দীর্ঘ 15 মাসে নিরাপত্তা ভেঙে অবশেষে প্রকাশ্যে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 23 তারিখ ভারতের দিল্লিতে প্রথমবারের মতো বিদেশি মিডিয়ার সামনে তিনি মুখ খুলতে যাচ্ছেন। তবে এটি কোনো সাধারণ সংবাদ সম্মেলন হচ্ছে না, বরং একে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের একগুঁয়েমির বিরুদ্ধে একটি কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জানা গেছে দিল্লি প্রেস ক্লাবে শেখ হাসিনার একটি লিখিত ভাষণ ডিসপ্লেতে প্রদর্শন করা হবে এবং এরপর ভার্চুয়ালি তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন। এতদিন ইমেইলে বিবৃতি দিলেও এবার তিনি সরাসরি তোপ দাগতে যাচ্ছেন। ভারত, ইউরোপ এবং আমেরিকা দীর্ঘদিন ধরেই বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়ে আসছে, কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সেই প্রস্তাব বারবার নাকচ করে চলেছে। কূটনৈতিক মহলের মতে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন ছাড়া কোনো নির্বাচন চাপিয়ে দিলে তার কোনো বিশ্বাসযোগ্যতা আখেরে দেশকেই অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো পশ্চিমাদের এই প্রস্তাবকে সরাসরি নাকচ করেনি, যা ইউনূস সরকারের জন্য অশনি সংকেত। ডক্টর ইউনূস যদি এখনো একগুঁয়েমি পরিহার না করেন এবং সব দলকে নিয়ে নির্বাচনের পথে না হাঁটেন, তবে বাংলাদেশের পরিস্থিতি কোনো অতল গহ্বরে গিয়ে ঠেকবে। ভারতীয় কূটনীতিকদের পরিবার ফিরিয়ে নেওয়ার ঘটনায় তার আগাম বার্তা দিচ্ছে। 23 তারিখের পর দৃশ্যপট কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়। নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বললেন প্রেস সচিব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এই বিষয়ে জানানো হয় বলে জানান তিনি। শফিকুল আলম বলেন, এবার ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে বলে বৈঠকে জানানো হয়। অনেক সময় ভোট গণনা দেরি হলে অনেক গুজব তৈরি হয়, তো আজকে এই বিষয়ে জানানো হয়, কারণ এখানে শুধুমাত্র তো নির্বাচন হচ্ছে না, সঙ্গে একটা গণভোটও হচ্ছে, ফলে দুইটা ভোট গণনায় একসঙ্গে শুরু হবে। এর সঙ্গে আছে পোস্টাল ব্যালট, এজন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার কিছুটা দেরি হতে পারে। প্রেস সচিব বলেন, এই বছর অনেক কিছু নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে খুব ভালোভাবে ভোট গণনা হোক, সেক্ষেত্রে কিছু বিলম্ব হতে পারে ভোট গণনায়। তিনি আরো বলেন, আগামী 12 ফেব্রুয়ারি 300 আসনে জাতীয় সংসদ নির্বাচন হবে। মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে। তিনি নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে জানান, পাবনা 1 ও পাবনা 2 নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়েছে, তাই 300 আসনেই নির্বাচন হবে। গণতন্ত্র নয় নির্বাচনের নাটক, বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি 2026 নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা ক্রমেই একটি প্রশ্নবিদ্ধ রাজনৈতিক প্রদর্শনীতে পরিণত হচ্ছে। এটি আর কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি এখন একটি আন্তর্জাতিক বিতর্ক, একটি নৈতিক সংকট এবং সর্বোপরি একটি গণতান্ত্রিক ব্যর্থতার প্রতীক। আজ প্রশ্ন একটাই, এটা কি সত্যিকারের নির্বাচন নাকি নির্বাচনের ছদ্মবেশে ক্ষমতার বৈধতা তৈরির কৌশল? নির্বাচন হয় পরিবেশে, শুধু তারিখে নয়। নির্বাচন মানেই শুধু একটি দিন নির্ধারণ নয়, নির্বাচন মানে একটি পরিবেশ যেখানে বিরোধী দল কথা বলতে পারে, মিডিয়া স্বাধীন থাকে, নাগরিকরা ভয় ছাড়া ভোট দিতে পারে, প্রশাসন নিরপেক্ষ থাকে এবং নিরাপত্তা বাহিনী পক্ষপাতহীন আচরণ করে। এই 5টি মৌলিক শর্তের কোনোটি বর্তমানে পূরণ হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক পর্যবেক্ষণে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক অধিকার, বাকস্বাধীনতা ও নাগরিক পরিসর সংকুচিত হচ্ছে। এটি সরাসরি ভোটের স্বাধীনতার উপর আঘাত। ভয়ের পরিবেশে দেওয়া ভোট কখনোই স্বাধীন ভোট হতে পারে না। প্রধান রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে কিসের নির্বাচন? এই নির্বাচনের সবচেয়ে বড় অস্বস্তিকর বাস্তবতা হলো দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ কার্যত নির্বাচনী মাঠের বাইরে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম
ও গবেষণা সংস্থাগুলো স্পষ্ট করে বলছে, প্রধান রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো নির্বাচনকে অবাধ ও অংশগ্রহণমূলক বলা যায় না। এটি কেবল একটি দলীয় প্রশ্ন নয়, এটি ভোটার প্রতিনিধিত্বের প্রশ্ন। একটি বড় অংশের ভোটার যদি প্রতিনিধিত্বহীন হয়, তাহলে সেই সংসদ কার? আন্তর্জাতিক উদ্বেগ বাংলাদেশ আর অভ্যন্তরীণ ইস্যু নয়। এই নির্বাচন এখন আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি আন্তর্জাতিক পর্যবেক্ষণের বিষয়। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনুরোধ রেজা পাহলেভি। ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন দেশান্তরিত রেজা শাহ পাহলভি। ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের পতন ঘটাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তথাকথিত শাসন পরিবর্তন রেজিম চেঞ্জ পরিকল্পনা ব্যর্থ হওয়ায় নিজ দেশের জনগণের বিরুদ্ধে হামলা চালাতে অনুরোধ করেছেন রেজা পাহলভি। ইরানে 1979 সালের ইসলামিক বিপ্লবে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার পিতা শাহ মোহাম্মদ রেজা পাহলভি পরিবার সহ যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাহলভি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা অন্য যে কোনো পক্ষের মাধ্যমে চালানো হোক না কেন তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। এটি যুক্তরাষ্ট্রের হামলা হতে পারে, ইসরায়েলের হামলা হতে পারে কিংবা অন্য কারো, তাতে আমার কিছু যায় আসে না। বিদেশি আগ্রাসনের পক্ষে সাফাই গিয়ে পাহলভি দাবি করেন, একটি মাত্র চূড়ান্ত হামলায় পরিস্থিতি পুরোপুরি পাল্টে দিতে পারে এবং বর্তমান ইরানি সরকারকে উৎখাত করতে পারে। ইরানকে পুরোপুরি পরাজিত করতে হলে দেশটির সামরিক ও নিরাপত্তা কাঠামোর সব প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করতে হবে। বিরোধী বিক্ষোভে হাজারের বেশি মানুষ নিহত হবার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলেও ইরানি কর্তৃপক্ষ এখনো নির্দিষ্ট করে কিছু জানায়নি। এরই মধ্যে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের অভ্যন্তরে আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সরাসরি সংযোগ রয়েছে। বিক্ষোভকে উস্কে দিতে এসব দেশের গোয়েন্দা সংস্থা হাজারো মানুষকে হত্যা করেছে। এছাড়া ইরানি কর্তৃপক্ষ বরাবরই দাবি করে আসছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ বিক্ষোভে অস্ত্র ও অর্থের যোগান দিয়েছে।